আপনাদের চিঠিপত্র। আজকে প্রথম চিঠিটি পড়ব জাহানারা খাতুনের। আপনার ঠিকানা গ্রাম মানিকপুর, পোস্ট বেলমুড়ি, হুগলি থেকে। সদ্য বিবাহের পরেই রাজকুমারী বুঝলেন কালিদাস প্রকৃতপক্ষে অক্ষর জ্ঞানহীন মহামূর্খ। ভেঙে পড়লেন, হা অদৃষ্ট, আমার ললাটে বিধি এই লিখেছিলেন। একটা কাঠুরে, তাতেও ক্ষতি ছিল না। এই যে নিরক্ষর মূর্খ, পৃথিবীতে যা আমি সবচেয়ে ঘৃণা করি। সেই রাত্রেই বিতাড়িত হল গণ্ডমূর্খ কালিদাস। যাও, আর কখনো এই কুন্তল রাজ্যে পদার্পণ করো না। স্মরণ রেখো, এ রাজ্যে প্রবেশ মাত্র তোমার শূলদণ্ড। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কুমার সম্ভবের কবি উপন্যাসে তুলে ধরেছেন এর 5 বছর পরের একটি দৃশ্য। অজিনা আসনে উপবিষ্টা রাজকুমারী হৈমশ্রী, সম্মুখে উন্মুক্ত এক বিরহ কাব্য। রামগিরি পর্বতে নির্বাসিত চক্ষু। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘকে দূত করে বারতা প্রেরণ করছেন অলকাপুরীতে বিরহী প্রিয়াকে। বাষ্পাচ্ছন্ন দৃষ্টিতে ধীরে ধীরে পুঁথি বন্ধ করিলেন হৈম। মলপট্টের উপর বড় বড় অক্ষরে লেখা রহিয়াছে, মেঘদূতম শ্রী কালিদাস বিরচিতম। কালিদাস নামের উপর ললাট স্পর্শ করলেন। ধন্য কবি। উন্মনা হইয়া ভাবিলেন, কালিদাস কে তিনি? তাহার অধর কাঁপিয়া কাঁপিয়া উঠিল। তিনি বিষণ্ণভাবে মাথা নাড়িলেন। না 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 না, সে তো মূর্খ ছিল, মহামূর্খ। এর পরের দৃশ্যপট শারদ পূর্ণিমা তিথিতে কোজাগরী মহোৎসব, বিক্রমাদিত্যের কবি সভাগৃহে আমন্ত্রিত সহস্র গুণীজন। সবিশেষ আমন্ত্রিতা কুন্তল দুহিতা হৈমশ্রীও। অধ্যকার সভার মধ্যমণি নবাগত কালিদাস। অবন্তীর রাজসভায় তিনি পাঠ করছেন কুমার সম্ভবম। জয়ধ্বনিতে সভা পূর্ণ। মহিলা মঞ্চ হইতে কুমকুম লাজাঞ্জলি পুষ্পাঞ্জলি কবির মস্তকে নিক্ষিপ্ত হইতেছে। এই প্রমত্ত আনন্দ অধীর সমষ্টির এক প্রান্তে মূর্ছাহতা কুন্তল কুমারী হৈমশ্রীর অধরষ্ঠ যেন কোন অনুচ্চারিত কথায় থাকিয়া থাকিয়া নড়িয়া উঠিতেছে। আমার আমার স্বামী, আমার স্বামী, যাকে একদিন প্রত্যাখ্যান করেছিলেন ঘৃণা ভরে, আজ সর্বসম্মুখে তাঁরই স্ত্রী স্বীকৃতি অনুকম্পা লাভের কাতর আবেদন তাঁর হৃদয়ে। যে রাজ্যে তাঁর জন্য বিধান ছিল প্রবেশমাত্র শূলদণ্ড, তাঁকেই রাজ্যব্যাপী মহোৎসবের মধ্য দিয়ে আজ বরণ করে ধন্য হলেন স্বয়ং রাজা। জাহানারা খাতুন, গ্রাম মানিকপুর, পোস্ট বেলমুড়ি, হুগলি থেকে পাঠিয়েছিলেন। মাধব হাজরা, কলকাতা 57 থেকে আপনার চিঠি। হরিসাধনবাবু স্কুলের ইংরেজির শিক্ষক। নিজের স্কুলেই তার একমাত্র পুত্র অনিমেষকে ভর্তি করান। সবসময় নজর দিতে পারবেন এই ভেবে। অনিমেষের যাতে পড়াশুনো কোনো ক্ষতি না হয় তার জন্য সমাজ আর সংসারের সমস্ত রকম দায় দায়িত্ব আর কর্তব্য থেকে দূরে রেখে স্বার্থপরের মতো ছেলেকে জীবনের সার্থকতার লক্ষ্যে পৌঁছানোর শিক্ষা দিয়েছেন।
অনিমেষও বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে পথ চলে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো ফল করে পিতার ইচ্ছায় নিট পরীক্ষায় সফল হয়ে পড়াশুনো করে ডাক্তার হলো। হরিসাধনবাবু জীবনের সমস্ত সঞ্চয় উজাড় করে ছেলেকে বিদেশে পাঠালো উচ্চতর ডাক্তারি ডিগ্রির জন্য। বিদেশে পাশ করার পর অনিমেষ স্থায়ীভাবে ওখানেই প্র্যাকটিস শুরু করলো। এরপর সে বিয়ে করে পাকাপাকিভাবে বিদেশেই থেকে যায়। হরিসাধনবাবু মনে মনে নিজেকে জীবনযুদ্ধে একজন সফল বিজয়ী সৈনিক ভাবতে শুরু করেন। অনিমেষকে ডাক্তার করতে গিয়ে হরিসাধনবাবুর রসদ এখন শূন্য। অবসরের সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থা আরও জটিল হয়েছে। জীবনের ইঁদুর দৌড়ে সমাজ আর আত্মীয়দের থেকে দূরে থাকার যে শিক্ষা ছেলেকে দিয়েছিলেন, সেই শিক্ষায় অনিমেষও বাবার মায়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে। অবসরপ্রাপ্ত শারীরিকভাবে অক্ষম হরিসাধনবাবু বৃদ্ধা রুগ্ন স্ত্রীকে নিয়ে অতি কষ্টে দিন যাপন করেন। ছেলের উপর নির্ভর করে সুখে অবসর জীবন কাটানোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ছেলে পড়াশুনোর প্রতিটি স্তরে পাশ করায় যিনি আনন্দের অংশীদার ছিলেন, সেই হরিসাধনবাবু সংসারের বাস্তব পরীক্ষায় ডাহা ফেল করেছেন। এখন ওর মনে হয় ছেলেকে আর 5 জনের মতো সাধারণভাবে মানুষ করলে হয়তো ভালোই করতেন। মাধব হাজরা, কলকাতা 57। সুষমা বন্দ্যোপাধ্যায় চিঠি নিয়ে এলাম হিজলি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। তোমার এ মাসে দ্বিতীয় পক্ষের বিষয় পাশ ফেল মনের দরজায় যেন টোকা দিয়ে গেল ছোট্ট দুটো শব্দ, কিন্তু পাল্লায় বেশ ভারী। কখন যে কোন দিকে ঝোঁক বাড়ে সেটা বলা মুশকিল। বর্তমান যুগের পরিবেশ, টেলিভিশন, মিডিয়া, শিক্ষার আসর সমস্ত যেন প্রতিযোগিতার মাঠে নেমে পড়েছে। সেখানে থামার কোনো বিরাম নেই, শুধু এগিয়ে চলা। শুধুমাত্র কয়েকটি নম্বরের ভিত্তিতে টিকে থাকে এই জীবন, নইলে এই জীবনের কোনো দাম নেই। আমাদের সামান্য জীবনযাত্রাকে ভারী করে তুলি আমরাই। তোমাকে সফল হতেই হবে, নইলে জীবনে ধন সম্পদ বৈভব কিভাবে পাবে তুমি? এটাই তো জীবন। কিন্তু কখনো ভেবে দেখেছি কি, প্রদীপটুকু জ্বালিয়ে রাখতে গেলে পর্যাপ্ত তেলের প্রয়োজন আছে। সেই তেলটুকু পূর্তি করার সামর্থ্য আছে তো? অঙ্কের দৌড়ে সামিল করতে সন্তানকে এই যে এগিয়ে দেওয়া, কখনো ভেবেছে কি এই দৌড়ে সন্তান হাঁপিয়ে উঠবে না তো? শুধু প্রথম আর প্রথম এই শিক্ষা দিতে গিয়ে প্রকৃত মানুষ হওয়ার মন্ত্রটাই বোধহয় ভুলতে বসেছি। তাই সংসার আজ বড় একা, যুপকাষ্ঠের বলি হয়ে সমাজ আজ বড় ধুঁকছে। একটিবার এগিয়ে এসে যদি বলতে পারতাম, পথিক তুমি কি পথ হারিয়েছ? সামনে এগিয়ে দেখো, ধৈর্যের পথ তোমার জন্য দুয়ার খুলে রেখেছে, জয় তোমার নিশ্চিত। ভবিষ্যৎ প্রজন্মের কথা স্মরণে রেখে এই মন্ত্রেই তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনে চলার পথে আছে জয় পরাজয়। নির্ভীক তুমি এগিয়ে চলো, ভয়কে করে জয়। সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছিলেন। ডক্টর বলাই চন্দ্র দাস, কৃষ্ণনগর, নদিয়া। তিনি খুব ভালো ছাত্র। পদার্থবিজ্ঞান আর গণিত তার প্রিয় বিষয়। খুব ভালো পিয়ানো বাজান, মজার মজার কবিতা লেখেন। পরিবেশপ্রেমী মানুষটি অবসর সময় ঘুরে বেড়ান অরণ্যে, নদী তীরে, কৃষি জমিতে। পশু পাখি তো বটেই, ভালোবাসেন কীটপতঙ্গ। যে সময় মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষেধ ছিল, সেই সময় প্রেমিকাকে উৎসাহিত করেছেন অঙ্ক পড়তে। থাকেন গ্রামে, প্রতিবেশীরা মূলত কৃষক। সমস্ত দিকে সফল মানুষ, একাধারে বিজ্ঞানী, দার্শনিক, কবি এবং প্রেমিক। স্ত্রী কন্যাকে নিয়ে বেড়াতে এসেছেন ডুইন হতে। জীবনের সমস্ত ক্ষেত্রে পাশ এবং সফল মানুষটি স্ত্রী কন্যার অবর্তমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন। তিনি বস্তুবাদী দার্শনিক। পৃথিবী বিখ্যাত ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
স্ট্যাটিস্টিক্যাল তাপগতিবিদ্যার জনক, তারই কীর্তিতে পদার্থ আর রসায়নবিদ্যায় ম্যাক্সওয়েল বোলসম্যান নীতি, বোলসম্যান ধ্রুবক, বোলসম্যান এন্ট্রপি সমীকরণ, আরো কত কি। তিনি প্রফেসর লুডভিগ বোলসম্যান। পাস এবং ফেল শব্দ দুটো পরস্পরের বিপরীত হলেও কখনো কখনো পরস্পরের পরিপূরকও বটে। এমনকি মুদ্রার এপিট ওপিটের মতো শব্দ দুটির সহাবস্থানও রয়েছে। ডক্টর বলাইচন্দ্র দাস, কৃষ্ণনগর, নদিয়া। চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া। সুস্থ শরীরে হামেশাই ছোটখাটো কর্তব্যের দায় এড়াতে অজুহাত নামক তৃতীয় হাতটির সাহায্য কখনো কখনো আমাদের নিতে হয়। তবে থাপ্পড়টি লাগে তখন যখন দেখি নবম শ্রেণীর ছোট্ট ছেলেটি একটি মাত্র হাতে বড় বড় কাজ করে চলেছে। ছেলেটির জন্ম থেকে ডান হাতটি অদৃশ্য। আত্মীয় পরিজন সকলে বলেছিল, কোনো অনাথ আশ্রমে আতুরেই মা চিৎকার করেছিল, ওকে আমি মানুষ করব। মায়ের লড়াইটা তারও আগে থেকে। ছেলেটির মা মানে আমাদের সুমনাদি কলেজে পড়া শেষ না হতেই চার কন্যার বাবা দীপক কাকু ভালো সম্বন্ধটা হাত ছাড়া করলেন না। বেশ সচ্ছল পরিবারে বিয়ে হয়ে গেল সুমনাদির। বিয়ের পর 7 বছরেও সন্তান এলো না সুমনাদির কোলে। শুরু হলো নিত্য অশান্তি, ডাক্তার বদ্যি, ওঝা, ঝাড়ফুঁক। শেষে ডাক্তারি পরামর্শে জামাইবাবু দিদি আইভিএফ পদ্ধতি গ্রহণে সম্মত হল। কিন্তু প্রথমবারের প্রচেষ্টা অসফল। দ্বিতীয়বারের চেষ্টায় সন্তানের প্রথম কান্না। হাতে চাঁদ পাওয়ার আনন্দে বিহ্বল সুমনাদি। সেই আনন্দ ম্লান হয়ে গেল। বাড়ির লোকেরা ওই খুঁতো ছেলেকে বংশধর মানতে নারাজ। এতদিনের শান্ত নম্র বধূটি যেন এবার ঘোমটা খসা নারী। নিজের নারী ছেঁড়া রত্নটিকে বুকে জাপটে ধরে বাড়িতে এলো। ওর নাম দিল সব্যসাচী। একটি হাতেই সে তার সমস্ত কাজ একাই করে। ওর বাঁ হাতের লেখায় মুক্ত ঝরে। ওর আঁকা ছবি রাজ্যস্তরে সেরার সেরা পুরস্কার জিতেছে। ওর তুলি যেন কথা বলে। সবথেকে বড় ব্যাপার হলো, এবারে মাধ্যমিকে শহরতলির এক বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীর রাইটার হয়ে পরীক্ষায় লিখেছে সব্যসাচী। ফল প্রকাশে ওই পরীক্ষার্থী খুব ভালোভাবেই পাশ করেছে। সব্যসাচীর এই পথ চলা শুধু পরীক্ষার্থী নয়, ওর নিজের, পাশাপাশি ওর মায়ের জীবনের মার্কশিটেও নম্বরের মাত্রা বাড়িয়ে চলেছে। সমাজের অন্ধকার উন্মোচন করে ওর পথ চলা আরো সুগম হোক, জীবনের সব বড় পরীক্ষায় উত্তীর্ণ হোক সব্যসাচী ও সুমনাদিরা। এই শুভকামনায় চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া। অখিল বন্ধু মহাপাত্র, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। জানো প্রাত্যহিক কি, ভোরের আলো তখনও ফোটেনি, রাত কিছুটা বাকি। 2023-এর 11ই অগাস্টের আসন্ন ভোর। হঠাৎ শুরু হলো টিপটিপ বৃষ্টি। যেন প্রকৃতিও ব্যথিত চিত্তে অশ্রু বিসর্জনে মগ্ন। বৃষ্টিকে উপেক্ষা করে ক্রমশ ভিড় জমছে সুউচ্চ প্রাচীর ঘেরা মজফ্ফরপুরের গুরুত্বপূর্ণ একটি প্রাঙ্গণে। জেলা শাসক, পুলিশ সুপার, ডিআইজি একে একে সকলে মিলিত হচ্ছেন। এক পুলিশ কর্তাকে জিজ্ঞাসা করতেই উত্তর এলো, 10ই অগাস্টের রাতে এখানকার জেলা প্রশাসনের কর্তারা কেউ ঘুমন না। কথাটা বারবার প্রতিধ্বনিত হলো নিজের ভেতরে। যে অট্টালিকার সামনে আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষমান, তার দেওয়াল যেন ফিসফিস করে বলে দেয় যন্ত্রণা কাতর সেই কাহিনী। ছেলে দুটো এক একটা আগ্নেয়গিরি। তা না হলে প্রচণ্ড গরম উপেক্ষা করে তোমাদের অস্ত্র গুরুর তৈরি বোমা বন্দুক নিয়ে কেউ বাংলা থেকে এতটা দূরে ছুটে আসে? কয়েকদিন অসীম ধৈর্য নিয়ে অপেক্ষার পরে ওরা জ্বলে উঠেছিল 1908-এর 30শে এপ্রিল। সেই রাতে দাবানল তোমরা দেখোনি। আমরা সবকিছু নীরব সাক্ষী। সেদিনের দুর্দণ্ড প্রতাপশালী শাসক গোষ্ঠী নিজেকে নিজের সান্ত্বনা দিতে উচ্চারণ করেছিল
দ্য ফেইল্ড। তাদের সুরে সুর মিলিয়েও তোমরাও বললে ওরা ফেল করেছে। সমস্ত নম্বর নিয়ে ওরাই একমাত্র পাশ করেছিল বলেই ভগৎ সিং, নেতাজি সুভাষ জ্বলে উঠতে পেরেছিলেন। আরো কত আগুন জন্মেছিল জানো। আমি নির্বাক। সম্বিত ফিরল ভোর 3:45। আচমকা মজফ্ফরপুরে ক্ষুদিরাম বসু কেন্দ্রীয় কারার এক জেলরক্ষী বললেন, জলদি আইয়ে, টাইম হো রাহা হ্যায়। আজও নিয়ম মেনে বাংলার অগ্নিকিশোরে ফাঁসির সময় ভোর 4:20 শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কারাগারের ফাঁসি মঞ্চে। সকালে সাহেববাগে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব চলছে পুলিশের গান স্যালুটে। 15 বছর পরে অনুভবে উচ্চারিত হলো, তোমরা সত্যিকারে পাশ করেছ, আমরাই বরং ফেল। এই পাশ ফেলের আবর্তে অখিল বন্ধু মহাপাত্র, বেলদা, পশ্চিম মেদিনীপুর। চণ্ডী ঘোষ, হরিপাল, হুগলি থেকে। পাশ ও ফেল শব্দ দুটো যোগ্যতার মাপকাঠি। দৈর্ঘ্য এবং ওজন মাপার জন্য যেমন একক আছে, যোগ্যতা মাপার কোনো একক নেই। বিভিন্ন সময় তার মাপকাঠি বিভিন্ন। সেদিন রবীন্দ্রনাথের জন্মদিন পালন উপলক্ষে পাড়া কচিকাচারা বেরিয়েছে চাঁদা চাইতে। তারকবাবুর বাড়িতে গিয়ে বলল, স্যার, পাড়ায় রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান করব, কিছু চাঁদা দিন। তোমরা রবীন্দ্র জন্মজয়ন্তী করবে? তা আমি চাঁদা দেব কেন? কে না কে রবীন্দ্রনাথ? ছেলেটা বলল, রবীন্দ্রনাথ পড়েই আজ শিক্ষক হয়েছেন। আজ বলছেন তার দায় পড়েছিল, সে লিখেছে, তাতে আমার কি, বলেই চলে গেলেন তিনি। ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল তার কথা। কলেজ, ইউনিভার্সিটি থেকে পাওয়া ডিগ্রিতে কিছু সংখ্যা এবং শব্দ লেখা থাকে, তা একজন মানুষের যোগ্যতার নির্ণায়ক নয়। মূল্যবোধের একক কোথাও লেখা থাকে না, তাকে অর্জন করতে হয় ব্যবহারে, আচার আচরণে, সারা জীবন ধরে। পাড়ায় যার নাম ভ্যাবলা, সব ক্ষেত্রে সে ফেলটুস ছেলে নয়। গৃহ পরিচারিকাও কখনো কখনো হয়ে উঠতে পারে বেবি হালদার। সমাজে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অজস্র ডাক বাক্স, তার মধ্যে জমা পড়ে আমাদের রিপোর্ট কার্ড। মানুষের আচার আচরণ, সৌজন্যবোধ নামক বিচারকেরা অলক্ষ্যে বসে বিচার করেন পাশ ফেলের হিসেব নিকেশ। ফলাফল প্রকাশিত হয় অদৃশ্য মার্কশিটে। চণ্ডী ঘোষ, হরিপাল, হুগলি।